বিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপে নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক মাহফুজুল্লাহ, এবং আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন আশা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম ওয়াহিদুজ্জামান। জনাব মাহফুজুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আমরা দেখি আজকের কি কি খবর আছে যেগুলো নিয়ে আমরা কথা বলবো। শুরুতেই জানিয়ে দিই মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনামগুলো। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন নতুন মন্ত্রিসভার ৪৭ সদস্য। টানা তৃতীয় ও মোট চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হলেন শেখ হাসিনা। মন্ত্রিসভায় পরিবর্তন সময়ের চাহিদা, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই এই পরিবর্তন আনা হয়েছে, সচিবালয়ে বললেন ওবায়দুল কাদের। এবং বেতন ভাতা বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের রাজধানীর বিমানবন্দর সড়ক অবরোধ, যানজটে ভোগান্তিতে মানুষ। টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ নিয়ে চতুর্থবারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন তিনি। এদিকে নতুন মন্ত্রিসভা গঠনের প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার দুপুর থেকেই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে আসতে শুরু করেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রায় ১,০০০ অতিথি শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। বিকেল ৩:২০ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ অনুষ্ঠান স্থল বঙ্গভবনের দরবার হলে পৌঁছান। এরপর ৩:৩৫ উপস্থিত হন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করা হয়। এরপর শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী ও গোপনীয়তা শপথ গ্রহণ করেন। তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে শপথ শেষে শপথপত্রে স্বাক্ষর করেন শেখ হাসিনা। পরে পরিবারের সদস্য ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। বিকাশ বিশ্বাস, ডিবিসি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের পর শপথ গ্রহণ করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা। একে একে তাদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করি। প্রধানমন্ত্রীর শপথের পর আসে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ গ্রহণের সময়। আমি আইন অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নাম ঘোষণা করেন মন্ত্রীদের। জনাব আকম মোজাম্মেল হক, জনাব ওবায়দুল কাদের। এরপর শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সরকারের মন্ত্রীর পদের কর্তব্য। মন্ত্রীদের শপথ গ্রহণের পর নাম ঘোষণা করা হয় প্রতিমন্ত্রীদের। কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এরপর উপমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব। নবনিযুক্ত মাননীয় উপমন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। সবশেষে শপথ নেন তারা। যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। মন্ত্রিসভা থেকে সিনিয়র মন্ত্রীরা বাদ পড়েননি। প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে তাদের দায়িত্বের পরিবর্তন হয়েছে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাদ পড়াটা আমি ঠিক ওইভাবে বলতে চাই না। আমার মনে হয় বিষয়টা দায়িত্বের পরিবর্তন। অনেকগুলো জেলা থেকে নতুন মুখ এসছে, তার মানে হচ্ছে এইসব জেলাতে এর আগে অনেকদিন মন্ত্রী পদ। বেতন ভাতা বাড়ানোর দাবিতে গাজীপুরের তারাগাছ এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। পুলিশ জানায় সকাল 9:30টায় গাজীপুরের মালিকের বাড়ির এলাকায় ইস্ট ওয়েস্ট ও তারাগাছ এলাকার বেতন ভাতা বাড়ানোর দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা। এ সময় পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশ সহ বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। প্রায় 1.5 ঘন্টা এই মহাসড়ক বন্ধ থাকার পর বেলা 12টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া আশেপাশের আরও কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা একই দাবিতে বিক্ষোভ করে।
জানিয়ে দিলাম আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। এই সংবাদগুলো নিয়ে কথা বলতে চাই এবং জনাব মাহফুজুল্লাহ, আমি শুরুতেই একটু শেষ যে খবরটা জানাচ্ছিলাম যে সড়ক অবরোধ করে যে পোশাক শ্রমিকদের আন্দোলন, সেটি নিয়ে কথা বলতে চাই। আমাদের সহকর্মীর কাছ থেকে একটু জেনে নেই আসলে বিষয়টা সম্পর্কে আরেকটু স্পষ্ট ধারণা। শুধুমাত্র আমাদের গাজীপুর প্রতিনিধি মাহমুদা শিকদারকে আমরা টেলিফোনে সংযুক্ত করে নিচ্ছি। মাহমুদা শিকদার, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি শারমিন, আপনার কাছ থেকে আসলে একদম খুব ছোট করে স্পষ্ট হতে চাই, শ্রমিকদের দাবিটা কি? তারা গতকালও আন্দোলনে রাস্তা অবরোধ করেছে, আজকেও নামলো, খুব সুনির্দিষ্টভাবে তারা কি চাইছে? আসলে শারমিন, তাদের মনে একটাই প্রশ্ন বারবার ঘুরে আসছে, সেটা হলো যে একজন হেল্পারের বেতন যদি 2700 টাকা বাড়ে তাহলে আমার কত বাড়লো, এই প্রশ্নটা তাদের মনে ঘুরছে। এবং এই যে তাদের ভিতরে যে সমন্বয় হচ্ছে না, তার পিছনে দুটো কারণ আছে। ন্যূনতম মজুরি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবং গ্রেডিং সিস্টেম যেটা, এই সিস্টেমটা তারা বুঝতে পারছে না। তার কারণ একজন শ্রমিক যখন একটি কারখানায় নতুন জয়েন করছে তখন তার স্কেল হচ্ছে 5,975 টাকা এবং এই স্কেলে 3 মাসে কাজ করবে। এই 3 মাস মধ্যে যদি সে কারখানার যারা মালিক পক্ষ আছে তাদেরকে সন্তুষ্ট করতে পারে তখন তারা আরো 3 মাস বর্ধিত করবে এবং 6 মাস কাজ করার পর একজন শ্রমিক সেখানকার পার্মানেন্ট ওয়ার্কার হবে এবং সে 7ম গ্রেডের ওয়ার্কার হিসেবে, তার মানে হেল্পার অথবা সহকারী অপারেটর হিসেবে সে ন্যূনতম স্যালারি 8,000 টাকা পাবে। কিন্তু এর আগে যারা থাকছে অন্যান্য গ্রেডের যারা, যেমন সিনিয়র অপারেটর, জুনিয়র অপারেটর, সাধারণ অপারেটর, তাদের ভিতরে কিন্তু কাজ করছে যে আমি যেহেতু 5 বছর, 2 বছর কিংবা 3 বছর ধরে কাজ করছি, সেক্ষেত্রে আমার যখন স্যালারি বাড়বে তখন নিশ্চয়ই সহকারী অপারেটর যে থাকছে তার থেকে বেশি বাড়বে। কিন্তু বেসিক মামুলা, বিষয়টি হচ্ছে আনুপাতিক হারে বাড়ানোর জন্য তারা দাবি করছে, তাই কি? তাদের ইনক্রিমেন্টটা, মানে তাদের চাচ্ছে যে আমি যেহেতু একটা লং টাইম ধরে কাজ করছি তো ইনক্রিমেন্টটা আমার বেশি হবে। স্পষ্ট, আপনার বক্তব্য স্পষ্ট মাহমুদা। আরেকটা বিষয়, সেটি হচ্ছে আজকে তো তাদেরকে পুলিশের তৎপরতায় রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো এবং রাস্তা খালি করা হলো। আগামীকাল কিন্তু তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। আগামীকাল কি তাদের কোনো কর্মসূচি আছে কিনা বা পরবর্তীতে তাদের কোনো কর্মসূচির বিষয়ে জেনেছেন কিনা? শারমিন, গাজীপুরে এখন পর্যন্ত তারা এরকম কোনো কিছু আমাদেরকে জানাননি এবং আমি জাতীয় গার্মেন্টস শ্রমিক জোটের যে সভাপতি, কোনাবাড়ী থানার কমিটির সভাপতি আশরাফুজ্জামান, তার সাথে কথা বলেছি। সে আমাদেরকে যেটা জানিয়েছে, শ্রমিকদের ভিতরে এক ধরনের বিভ্রান্তি কাজ করছে এবং বিভ্রান্তি থেকে তারা এই ধরনের কাজ করছে এবং এই আন্দোলন, মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর, অগ্নিকাণ্ড সংযোগ। স্পষ্ট মাহমুদা শিকদার, প্রয়োজনে আবারও কথা বলবো আপনার সাথে। মাহফুজুল্লাহ, আপনার কোনো প্রশ্ন আছে মাহমুদা শিকদারের কাছে? আমি তাহলে একটু আবারও সংযুক্ত করে নিতে চাই বিজিএম এর সভাপতি সিদ্দিকুর রহমান, তিনি আমাদের সাথে টেলিফোনে সংযুক্ত হচ্ছেন। জনাব সিদ্দিকুর রহমান, আপনাকেও স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। আপনার কাছ থেকে আসলে শুরুতে জানতে চাই, তারা যে দাবি করছে আনুপাতিক হারে বেতন বাড়ানো, গ্রেডিং সিস্টেমটা তারা বুঝতে পারছেন না, মানে তাদের এই দাবিটা নিয়ে দাবির যৌক্তিকতা কতটুকু পান? দেখুন, প্রতি 5 বছর পর পর ওয়েস্ট বোর্ড হওয়ার কথা থাকলেও এইবার 5 বছর পরে ওয়েস্ট বোর্ড হয়েছে। 2013-তে লাস্ট, 2013-তে যেই মিনিমাম ওয়েজ হয়েছিল ঠিক সেই আলোকে 2013-তে অন্যান্য গ্রেডে যে মজুরিটা বৃদ্ধি করা হয়েছিল ঠিক সিমিলার ওয়েতে এইবারের অন্যান্য গ্রেডগুলোতেও বেতন বৃদ্ধি করা হয়েছে। এখানে যেটা হয়েছে সেটা হলো একটা জায়গায় শুধু বলতে পারে, সেটা হলো যে নাম্বার গ্রেডে গিয়ে আমরা যখন ব্যাক ক্যালকুলেশন করে 8,000 টাকাকে ন্যূনতম মজুরি ধরে অন্যান্য গ্রেডে মজুরি বৃদ্ধি করেছি, তখন ওইখানে 40 টাকা মাত্র ডিফারেন্স। সেই 40 টাকাটা কিন্তু মূল দাম না। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, আজকে সকালে 8:30টার সময় গুলো থেকে যখন শ্রমিকরা 4-5টা ফ্যাক্টরি থেকে চলে যায়, তারপরে 11:30টার সময় আবার তারা লাখটা কিছু মুখোশধারী লোকজন, এইসব লোক এসে রাস্তায় এই যে গাড়িতে সংযোগ করে ভাঙচুর করে। দীপা গার্মেন্টস নামে একটা ফ্যাক্টরিতে 100% কমপ্লায়েন্স, এখানে 10,000-এর পরে শ্রমিক, সেই ফ্যাক্টরিটাকে ভাঙচুর করে। এখানে আমি যেটা বুঝতে পারছি, এই ইলেকশনের আগে থেকে এটা শুরু হয়েছিল যে তারা বিভিন্নভাবে বুঝাচ্ছে যে শ্রমিকদের বেতন বৃদ্ধি পায় নাই। কিন্তু আমি আপনাকে 100% আশ্বস্ত করতে পারি, ক্যালকুলেশন করে কারো বেতনই কোনোভাবেই 12 থেকে 1500 টাকা চেক বাড়েনি। সেই ক্যালকুলেশন গুলো কিন্তু আমরা তাদেরকে। জনাব সিদ্দিকুর রহমান, এই যে আমাকে আশ্বস্ত করছেন, এই ক্যালকুলেশনটা শ্রমিকদেরকে কেন আশ্বস্ত করা যাচ্ছে না?
ক্যালকুলেশন আমরা প্রতিটা ফ্যাক্টরি, আমরা তো 40 লক্ষ শ্রমিককে ডেকে বলতে পারি না। আমরা মালিকদের যে প্রতিনিধি যারা আছেন তাদেরকে সীমিত ডেকে 6টা কর্মশালা করছি এবং ফিল্ড লেভেলে যে নেতৃবৃন্দ কাজ করে, উপর লেভেলে যারা নেতৃবৃন্দ কাজ করে তাদের সাথে আলাদা আলাদা ভাবে তাদেরকেও দিয়েছি এবং তারা কেউ কিন্তু এখানে আমাদের সাথে বিচার করে। এই 40 টাকা তো আর একটা দাবি হয়ে এইরকম ভাঙনের মধ্যে যাইতে পারে। তার মানে একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যাচ্ছে, তেমনটাই তো মনে হচ্ছে। আর একটা বিষয়, এখন আপনারা কি করবেন? তারা তো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে, আপনাদের আরো কোনো পরিকল্পনা বা কিছু করার আছে কিনা? আপনার নিশ্চয়ই জানা আছে যে আমরা আগে থেকেই 7,000 টাকার উপরে এবার মিনিমাম ওয়েজ কোনোভাবে দিতে পারবো না বলেছিলাম। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজে 8,000 টাকা বলায় আমরা মেনে নিয়েছি। এই 8,000 টাকা মজুরি বৃদ্ধির পরে যে অন্যান্য গ্রেডে যে হারে মজুরি বৃদ্ধি পেয়েছে সেই জন্য কিন্তু আমাদের অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যেতে পারে। সেই জায়গার পরেও আমরা কিন্তু মেনে নিয়েছিলাম যে আমরা শান্তিপূর্ণ উপায়ে ফ্যাক্টরি গত 4-5 বছর আমরা পরিচালিত করেছি এবং আমাদের একটা ইমেজ বিদেশের বাড়িতেও একটা ইমেজ আমরা ক্রিয়েট করতে পারছি। আমাদের ফ্যাক্টরি একটা সেফেস্ট ইন্ডাস্ট্রি, আমাদের এখানে তো এইসব জায়গায় আমরা চেষ্টা ক্রিয়েট করতে পারছিলাম। আমাদের একটা আশা ছিল যে হয়তো বেতন বৃদ্ধি করলে পরে এবং বায়াররাও আমাদের সাথে যদি কম্পেনসেশন করে, শ্রমিকরা যদি প্রোডাক্টিভিটি বাড়ায়, তাহলে আমরা সেইখান থেকে কোপ করে আমরা চলে আসতে পারবো। জি, জনাব সিদ্দিকুর রহমান, আপনি থাকুন একটু কিছুক্ষণ সময়। আমি জনাব মাহফুজুল্লাহ আপনার কাছেও জানতে চাই যে এই যে আন্দোলন হচ্ছে এবং তার প্রেক্ষিতে মালিক পক্ষ থেকে যেমনটি বলা হচ্ছে, কি মনে হয় সামনে কি পরিস্থিতি এটি নিয়ে কোনো অসুবিধাপূর্ণ অবস্থায় যেতে পারে? কারণ 2 দিনই দেখলাম এরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে রাখছে, আজকে ভাঙচুর হয়েছে, জ্বালাও পোড়াও হয়েছে। এখানে শ্রমিকদের একজন প্রতিনিধি থাকলে বোধহয় আরো ভালো হতো আলোচনার জন্য। এই আন্দোলনে কোনো নেতৃত্ব নেই আর কি, নেতৃত্ব আছে। আচ্ছা যাক, আমি বলি যেটা সেটা ব্যক্তিগতভাবে আমি সবসময় মনে করি শ্রমিকের যে মজুরি, এই মজুরিটা পৃথিবীর বহু দেশে, শুধু আমাদের দেশে না, সবসময় যুক্তিসঙ্গত মানের হয় না এবং আমি মজুরি বৃদ্ধির যে দাবি সেই দাবির সঙ্গে একমত পুরোপুরিভাবে। অন্যদিকে মালিক পক্ষ যেটা বলছেন এবং ওই যে আমাদের প্রতিনিধি ডিবিসির প্রতিনিধি যেটা বললেন, সেখানেও কিন্তু একটা আপনার আমি কি বলবো এটাকে একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব আছে এই কারণে আপনি দেখবেন যে সরকারি চাকরিতে যারা প্রথম ঢোকেই যে মানে বলা হচ্ছে 123 ভাগ বেতন বৃদ্ধি হয়েছে এর আগে সরকারি চাকরিতে, প্রথম যারা ঢোকে তাদের বেতন বৃদ্ধিটা কিন্তু অনেক বেশি হয় পরবর্তী পর্যায়ে যারা ঢোকে তাদের চেয়ে, মানে পরবর্তী পর্যায়ে যারা আছেন তাদের চেয়ে। যেমন ধরেন যিনি হয়তো 7,000 টাকা মূল বেতনে যোগদান করেছেন, সেই মূল বেতনেই আপনার এই গত বছরের যে বেতন বৃদ্ধি হয়েছে সেখানে সেটা হয়ে গেছে হয়তো 17,000 বা 24,000 এরকম। এইটা থাকে সব জায়গায় আছে। পুরনো কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির সমস্যাটা অনেক বেশি জটিল নতুনদের চেয়ে, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে গার্মেন্টস মালিকদের সকল যুক্তি মেনে নেওয়া খুব কঠিন যে এতখানি খরচ বাড়লে আপনার কমে যাবে। কারণ আমাদের গার্মেন্টসের একটা 2টা সমস্যা আছে। দেখেন আমাদের বাণিজ্য যেটা, আমাদের এক্সপোর্ট কিন্তু মাত্র 2টি পণ্যের উপরে নির্ভরশীল, একটা হচ্ছে জনশক্তি আর একটা হচ্ছে গার্মেন্টস। যদি কখনো কোনো ঝামেলা হয়, কোনো বিপর্যয় আসে, তখন কিন্তু আমাদের অর্থনীতি মারাত্মকভাবে সমস্যায় পড়ে যাবে। যেমন ধরেন ভেনিজুয়েলায় একসময় তেলের দাম খুব বেশি ছিল, যখন তেলের দাম বেশি ছিল তখন হুগো সেভেজের এক ধরনের উত্থান হয়েছিল রাজনৈতিকভাবে। যেই তেলের দাম পড়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু ভেনিজুয়েলায় গত 1.5-2 বছর ধরে কিন্তু সংকট চলছে, আন্দোলন হচ্ছে, ধর্মঘট হচ্ছে, বহু কিছু হচ্ছে। এখন আমাদের এখানে সমস্যাটা কি? সমস্যা আমি যেটা মনে করি যে আপনার যে কোনো প্রতিষ্ঠানে শ্রমিককে যদি আপনি আস্থায় নেন, তাহলে সেই কারখানার প্রোডাক্টিভিটি, সেই কারখানার গুণগত মান, সেই কারখানার প্রোডাক্টের মান সব কিছুই বাড়ে। শ্রমিকদের সঙ্গে আসলে কোনো শ্রমিকই, আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো শ্রমিকই আসলে চায় না সে যেটার সঙ্গে জড়িত, যে প্রতিষ্ঠানের সঙ্গে, সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাক বা ধ্বংস হয়ে যাক। তার দাবিটা কখনো কখনো আপনার কাছে মনে হতে পারে যেটা অযৌক্তিক, বলছিলেন যে বাইরে থেকে এসে গাড়ি আমি জবাব দিয়ে দিচ্ছি সংক্ষেপে, এইটি তারা কখনো চান না। আর এই যে বাইরে থেকে আসার কথা বলা হয়, দেখেন আমাদের দেশে আরেকটা প্রবণতা আছে, শুধু এই আন্দোলনে না, সকল আন্দোলনেই আপনি দেখবেন একটা পর্যায়ে গিয়ে বলা শুরু হয় বাইরে থেকে এসছে, মুখোশধারীরা এসছে, হেলমেটধারীরা এসছে, পোশাক বানিয়ে এসছে, নানান রকমভাবে। আমরা কখনো
মূল কারণটা কিন্তু আমরা দেখার চেষ্টা করি না যে আসলে ঘটনাটা এই, এবং এইটাকে সংশোধন করতে হলে যে পথে যাওয়া উচিত সেই পথে আমরা যাই না। কারণ শ্রমিকরা কিন্তু মালিকদের প্রতিপক্ষ না, এটা মনে রাখতে হবে। মালিকরা শ্রমিকদের প্রতিপক্ষ হতে পারে শোষণ এবং অন্যান্য ক্ষেত্রে, কিন্তু শ্রমিকরা কখনোই মালিকদের প্রতিপক্ষ না। কারণ শ্রমিক তার এই প্রতিষ্ঠান যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে সে নিজে ক্ষতিগ্রস্ত হবে। জনাব সিদ্দিকুর রহমান, এই প্রেক্ষিতে আপনার কিছু বলার আছে? আমি আরো একটি প্রশ্ন করতে আমি চাই। মাহফুজুল্লাহ ভাইকে ধন্যবাদ দেই। আগের সব কথার সাথে আমি ওনার একমত যে শ্রমিকদেরকে ওন করতে হবে, ফ্যাক্টরি শ্রমিকদের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আমি ওনার প্রতিটা কথার সাথে একমত। উনি কখনো লাস্টে যে কথাটা বললেন এই কথাটার সাথে আমি কখনো একমত না। কারণ আমাদের গত 5-7 বছরে রানা প্লাজার পরে শ্রমিকদের সাথে বিভিন্নভাবে আমরা ইভেন আইএলওর সাথে আইএলওর মাধ্যমে সোশ্যাল ডায়ালগের মাধ্যমে বিভিন্নভাবে শ্রমিকদের সাথে আমাদের সম্পর্ক ডেভেলপ করার চেষ্টা করে যাচ্ছি। আমরাও এটা করি। আমাদের শ্রমিকরা আমাদের শ্রমিক, তারা আমাদের নিরীহ শ্রমিক ভাই বোনরা যাতে কোনোভাবে কষ্ট না পায় আমরা সেটাই চেষ্টা করি। নিশ্চয়ই জনাব সিদ্দিকুর রহমান, সেই প্রচেষ্টা আপনারা অব্যাহত রাখবেন বলে আশা করছি। এই আন্দোলনে যেহেতু নতুন একটি সরকার গঠিত হলো, আজকে মন্ত্রিসভার সদস্যরা শপথ নিলেন, এই আন্দোলন কি কোনোভাবে আর এই রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পারে কিনা, বা নতুন সরকারের উপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা, যদিও 2 দিনের একটি আন্দোলন? আমি একটা সেকেন্ড আপনাকে বলি, সেটা হলো যে বিগত 2016 সালে আশুলিয়াতে প্রায় 40-50টার মতো ফ্যাক্টরিতে প্রবলেম, যেই প্রবলেমের পরে আমরা যখন 13 এক দ্বারা বন্ধ করে দিতে বাধ্য হই, দেওয়ার পরে 3 দিন পরে কিন্তু আমাদের যত শ্রমিক সবাই এসে রিকোয়েস্ট করছে ফ্যাক্টরি খুলে দেওয়ার, এবং আমরা খুলে দিয়েছি 3 দিন পরে। খোলার পরে 95% শ্রমিক প্রেজেন্ট ছিল। যদি 95% শ্রমিক প্রেজেন্ট হয় এবং আমরা 13 এক দ্বারা কিন্তু আপনি জানেন আইনে তাদের বেতন কর্তনের একটা বিষয় আছে এবং সেটা আমরা ইমপ্লিমেন্টও করেছি। তাহলে সেইখানে 95% শ্রমিক যখন দেশেও যায় নাই তারা ছুটিতে, 3 দিন অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করার পরে তারপরেও তারা দেশে যায়নি, তারা ঢাকা শহরেই তাদের ফ্যাক্টরিগুলো খুলে দিতে বলছে। আমি এখনো বিশ্বাস করি 99.9% শ্রমিক আমাদের নিরীহ এবং আমাদের এই ফ্যাক্টরিকে ভালোবাসে। অসংখ্য ধন্যবাদ জনাব সিদ্দিকুর রহমান, আপনি আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে সময় দিয়েছেন। ধন্যবাদ সিদ্দিকুর রহমান। আমরা একটা বিরতি নিয়ে আসি, আমাদের আরেকজন অতিথি তিনিও চলে এসেছেন, তাকেও সংযুক্ত করে নেব। বিরতির পরেই আমরা ফিরছি। মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ হলো আজকে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো, থাকুন আমাদের সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। বিরতির আগে যেমনটি বলছিলাম, এই পর্যায়ে এসে কথা বলবো মন্ত্রিসভার সদস্যদের আজকে শপথ গ্রহণ হয়েছে, নতুন মন্ত্রীরা শপথ নিয়েছেন। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন খালেদ মাহমুদ চৌধুরী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের আরও একজন অতিথি, নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এম অহিদুজ্জামান। জনাব এম অহিদুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে। আমরা একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আলোচনা করেই ফেলেছি, এখন মন্ত্রিসভার শপথ নিয়ে কথা বলতে চাই, এবং যেটি আসলে আপনাদের দুজনের কাছ থেকেই জানতে চাই, জনাব মাহফুজুল্লাহ এবং এম অহিদুজ্জামান, চতুর্থবারের মতো সরকার গঠন করছে, টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আজকে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হলো। মানে বিশ্লেষকরা বলছেন আসলে তারা কাজ করলে বোঝা যাবে যে তারা কেমন হলো নতুন মন্ত্রিসভা, কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইতিবাচকই বলছেন জনাব মাহফুজুল্লাহ, কিন্তু বিএনপি আবার বলছে মানে এই মন্ত্রিসভা অর্থহীন। সার্বিকভাবে আপনাদের একটু ছোট ছোট করে মূল্যায়ন জেনে নিই, কি মনে হয়? যারা নতুন মন্ত্রী হয়েছেন তাদের তো অভিনন্দন জানাই, কিন্তু এখানে ওই যে দু একটা প্রশ্ন অনেকে উত্থাপন করেছেন, এটা স্বাভাবিক। কারণ এখনকার যে রাষ্ট্রযন্ত্র, স্টেট মানে মডার্ন স্টেট মেশিন খুব কমপ্লিকেটেড, কিন্তু এটা ম্যানেজারিয়াল অনেক বেশি স্কিল দরকার হয় এটাকে রান করবার জন্য। তো যারা মন্ত্রী হয়েছেন তাদের মধ্যে অল্প কয়েকজন মাত্র এর আগে মন্ত্রিসভায় ছিলেন। এত বড় মন্ত্রণালয় তারা কিভাবে দায়িত্ব পরিচালনা করবেন বা দায়িত্ব পালন করবেন তার উপরে নির্ভর করবে যে মন্ত্রিসভা আসলে কতখানি সফল বা অসফল। এর মধ্যে অনেকেই নতুন আছেন, কিন্তু তরুণদের ক্ষেত্রে একটা আশাবাদী বিষয় হচ্ছে যে তরুণরা ইচ্ছা করলে কিন্তু অনেক প্রতিকূলতা কাটিয়ে উঠতে পারেন, বয়সের কারণে এবং অন্যান্য কারণে। তো আশা করি সেই সব জিনিসগুলো হবে, তারা কাটিয়ে উঠবেন। আর শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে বিদায়ী অর্থমন্ত্রী, তার একটা বক্তব্য শুনে আমি টেলিভিশন দেখে একটু অবাকই মনে হলো। তিনি বলেছেন যে ঝেঁটিয়ে বিদায় করার চেয়ে, তো তাহলে কি অন্য যারা বিদায় হয়েছেন তারা কি সবাই ঝেঁটিয়ে বিদায় হয়েছেন? এটা তো একটু রসিকতা করে বলছিলেন, যতটা শুনে মনে হয়েছে। আবার আমি অন্যদিকে এটা মনে করি যে আপনি একজনকে কি দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস, টার্মের পর টার্ম মন্ত্রী রাখবেন? এটা তো যুক্তিসঙ্গত হতে পারে না। কারণ যাদেরকে ইতিমধ্যে মন্ত্রিসভা থেকে মানে যারা বাদ পড়েছেন মানে কি যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়নি, আমি যদি পজিটিভলি বলি, তারা তো অনেকদিন মন্ত্রী ছিলেন।
কাজেই আর আমার মনে হয় বাকি জীবন যদি মন্ত্রী নাও থাকেন তাদের তো ক্ষতি হওয়ার কথা না, কারণ বাংলাদেশে দুইটা প্রবণতা আছে। একটা হচ্ছে মানুষ মন্ত্রী হতে চায়, আর একটা হচ্ছে মন্ত্রী কেন হতে চায়। মন্ত্রী হতে চায় কারণ গাড়িতে একটা পতাকা ওড়ে, ক্ষমতা থাকে, পুলিশ থাকে। আর মন্ত্রী আরেকটা কারণে হতে চায় যে আপনি মন্ত্রী না থাকলে আপনি লিখবেন প্রাক্তন মন্ত্রী, টকশোতেও সুযোগ পাওয়া যায়, অন্যান্য জায়গায় সুযোগ পাওয়া যায়। মানে দুটোরই ভালো দিক আছে, হলেও ভালো প্রাক্তন। এবং আপনার কথা যেটি আসলো ইতিবাচক দিকও আছে আবার চ্যালেঞ্জও আছে। এ মহিদুজ্জামান, আপনার কি পর্যালোচনা? আমি মন্ত্রিপরিষদের সবাইকে, মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে চতুর্থবার এবং এক নাগারে তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন, সবাইকে অভিনন্দন জানাই। এবং তৃতীয়বার প্রধানমন্ত্রী এক নাগারে হওয়ার উদাহরণ কোথাও আছে কি না আমার সেটা জানা নেই, থাকলেও সেটা একেবারে রেয়ার। টনি ব্লেয়ার তৃতীয়বার হয়েছিলেন, থার্ড টার্ম একটা পর্যায় পরে উনি তার যে অর্থমন্ত্রী তাকে উপপ্রধানমন্ত্রী পরবর্তী থেকে প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন। এছাড়া কিন্তু খুব একটা, থ্যাচারও থার্ড টার্ম পদ গিয়েছিলেন। তো আমাদের এই সব দেশে তো নেই। আমি মনে করি যে একটা হলো বড় একটা প্রত্যাশা মানুষের, এবং এবার নির্বাচনেও আমরা দেখেছি যে নির্বাচনে একটা হলো তরুণ এবং সমাজের সর্বস্তরের লোক বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে সমর্থন করেছে। বাংলাদেশের নির্বাচন, এমনকি 70-এর নির্বাচনেও একটা পার্শিয়াল অংশ কিন্তু সেই সময় বঙ্গবন্ধুর আওয়ামী লীগকে সমর্থন দেয়নি। যে আমরা যদি বলি ধর্মকেন্দ্রিক, মাদ্রাসা কেন্দ্রিক যারা গ্র্যাজুয়েট, কিংবা সে সময় ধর্মকে ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, ইন্ডিয়া ভারত ভীতি জুজু আমরা যেটা বলি সেটা করা হয়েছে। এবারই আমাদের দেশে একটা নির্বাচন হয়েছে যেখানে এইসব খারাপ জিনিসগুলোকেও ব্যবহার করতে পারেনি, এবং দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গোটা জাতি আসলে ঐক্যবদ্ধভাবেই তার নেতৃত্বে এই সংসদকে নির্বাচিত করেছে। সুতরাং প্রত্যাশাটা খুব বেশি। এবং উনি যাদের মন্ত্রিসভায় নির্বাচিত করেছেন এখানে দুটো দিক, একটা হলো সব ক্লিন ইমেজ, এটা কিন্তু বুঝতে হবে যে যারা আগে যারা আছে সবাই যে ক্লিন ইমেজ ছিল না আমি তা বলবো না, কিন্তু সামান্যতম যাদের বিতর্ক হয়েছে সব কিন্তু বাদ দিয়েছে। থামাই এম ওয়াহিদুজ্জামান, আমরা আমাদের সঙ্গে টেলিফোনে সংযুক্ত করে নিচ্ছি নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি কে। জনাব খালেদ মাহমুদ চৌধুরী, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ সম্প্রসারণে এবং অভিনন্দন আপনাকে, আপনি নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। ধন্যবাদ আপনাকেও। এবং আপনার কাছ থেকে আসলে জানতে চাই, একটি বিষয় প্রথমে স্পষ্ট হতে চাই যে আজকে ওবায়দুল কাদের আপনাদের দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন মন্ত্রী, তিনি বলছেন যে আসলে পুরনো মন্ত্রীরা তারা বাদ পড়েননি, এটির এই চমকের কারণটি হচ্ছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তেই দায়িত্বের পরিবর্তন হয়েছে এবং আওয়ামী লীগের সাথে যেন সরকার মিলে না যায়, মানে সংগঠনের সাথে সরকার যেন মিলে না যায়, এজন্যই এটিই হচ্ছে আসলে চমকের কারণ। এই বিষয়টি একটু স্পষ্ট করবেন। না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মন্ত্রী পরিষদ গঠন করেছেন তিনি যে আমাদের গত 10 বছরে যে উন্নয়ন এবং সমৃদ্ধির জায়গায় বাংলাদেশকে নিয়ে গেছেন তারই আলোকে একটি ইশতেহার তিনি দিয়েছেন, যে ইশতেহারটি তিনি বাস্তবায়ন করতে চান আগামী 5 বছরে, এবং তিনি কাদেরকে নিয়ে বাস্তবায়ন করবেন সেই বিষয় সেটা মাথায় রেখে তিনি মন্ত্রিপদ গঠন করেছেন। এখানে আমরা একটা রাজনৈতিক দল, আমরা যদি সৈয়দ আশরাফের কথাই যদি বলি যে আওয়ামী লীগ একটি অনুভূতির নাম, এবং আমাদের মধ্যে সেই অনুভূতিগুলো আছে, এবং আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি, তার প্রতি আস্থা, বিশ্বাস, আনুগত্য আমাদের আছে। এখানে কেউ বাদ পড়েনি, সবাই আমরা একটি পরিবারের সদস্য। এখানে এক একজন এক একটি দায়িত্বে আছে। সংসদ একটি অনেক বড় জায়গায়, সংসদেও আমাদেরকে যে কার্যকর করার জন্য, সংসদকে মানে আমাদের জবাবদিহি করার জন্য, সেখানেও কিন্তু আমাদের অনেক মানে ভূমিকা থাকা দরকার আছে। মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে দুই জায়গায় তিনি কিন্তু সমভাবে গুরুত্ব দিচ্ছেন। এই আলোকেই তিনি কিন্তু রাজনৈতিক পদক্ষেপ গুলো নিচ্ছেন সরকার পরিচালনা, সংসদ পরিচালনা এবং দল পরিচালনার ক্ষেত্রে। আপনারাও দলের বিভিন্ন পদে আছেন, মানে যারা মন্ত্রী হয়েছেন, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, তারা দলের বিভিন্ন পদে আছেন, মানে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াতে কি দলীয় কাজে কোনো ভাটা পড়বে? না, আমি তো মনে করি না, কারণ আমরা তো দল একটা পরিবার। আমি আজকে মন্ত্রণালয়ের দায়িত্ব আছি, আরেকজন নাই, তার মানে যে উনিও আমার সঙ্গে আছেন। যারা আমার সঙ্গে মন্ত্রী হতে পারেন নাই বা মন্ত্রণালয়ে নাই বা এমপি হতে পারেন নাই,
এমপি হয়েছেন, আমরা সকলেই কিন্তু সকলের সঙ্গে আছি। মানে এক কথায় বলতে গেলে আমরা দেশরত্ন শেখ হাসিনার সঙ্গে সকলেই আছি, যে যার অবস্থান থেকে। এবং আপনি এবার নির্বাচনের মধ্যে একটি জিনিস প্রতিফলিত হয়েছে, যে ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সপক্ষে শক্তি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদেরকে মহাজোটকে 288 সিটে সমগ্র জাতি আমাদেরকে কিন্তু ম্যান্ডেট দিয়েছে। তার মানে আমরা মুক্তিযুদ্ধের সময় যেরকম ঐক্যবদ্ধ হয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, আজকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। এবং ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু আমরা এই দেশটাকে আমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। 30 লক্ষ শহীদের স্বপ্ন, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা। নিশ্চয়ই জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আমার আরো প্রশ্ন আছে, আপনাদের কোনো প্রশ্ন থাকলেও কিন্তু আপনারা করতে পারেন। কিন্তু আমি জনাব মাহফুজুল, আপনি যে প্রশ্নটি করছেন এটি একটু আমি জিজ্ঞাসা করতেই চাই, যে তারুণ্য নির্ভর বলছেন, আন করা অনেকেই বলছেন নতুন মন্ত্রিসভায়, যেহেতু অভিজ্ঞ মন্ত্রীরা নেই, সেক্ষেত্রে এটি একটি চ্যালেঞ্জ হবে কিনা, অভিজ্ঞতার সংকট, জনাব খালিদ মাহমুদ চৌধুরী? না, বাংলাদেশ আওয়ামী লীগের যদি আপনি ইতিহাস দেখেন 49 থেকে 2018 সাল, আওয়ামী লীগের পুরো অংশটাই কিন্তু তারুণ্য নির্ভর। আওয়ামী লীগ কখনো তারুণ্যকে বাদ দিয়ে কখনো কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। আমরা যদি 52 ভাষা আন্দোলন দেখি, 66 6 দফা দেখি, মুক্তিযুদ্ধ দেখি, 75 পরবর্তী আমাদের যেই দুঃসময় যে আমরা কাটিয়েছি 21 বছর, তারপরে আপনি যদি মনে করেন ডিজিটাল বাংলাদেশ গঠন করেছি, প্রত্যেকটাই কিন্তু তারুণ্য নির্ভর ছিল। এবং সবচেয়ে বড় কথা, আপনি বয়সের বিষয় না, আপনি কর্মসূচিগুলো আপনার হচ্ছে বাস্তবধর্মী কিনা, তারুণ্য নির্ভর কিনা এবং যুগ উপযোগী কিনা, এটা হচ্ছে বিষয়বস্তু আপনার কাজে। আমি মনে করি যে আওয়ামী লীগ সবসময় তারুণ্য নির্ভর রাজনৈতিক দল, সেই জন্য এত বছরও আওয়ামী লীগ হচ্ছে এই উপমহাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল। অতএব এখানে আপনি যে বিষয়টি বলছেন তারুণ্য নির্ভর আওয়ামী লীগ সবসময় ছিল। আজকে যারা আমাদের অভিভাবক হয়েছেন তারাও একসময় তরুণ ছিলেন, তারাও তরুণ বিষয়ে অনেক দীর্ঘদিন তো অভিজ্ঞতা সম্পন্ন মন্ত্রীরাই মন্ত্রণালয়ের দায়িত্ব, মানে বেশিরভাগ মন্ত্রণালয়ে ছিলেন অভিজ্ঞ মন্ত্রীরা, অভিজ্ঞ নেতারা। সে কারণেই আসলে এই প্রশ্নটি, যে সেটির জন্য কোনো আপনি যেটি স্পষ্ট করেছেন। আওয়ামী লীগ তো একটা অভিজ্ঞতা সম্পন্ন রাজনৈতিক দল, আমরা তো তার গর্ভ থেকে বেরিয়ে এসেছি, তাই না? এখানে আমাদের রাজনৈতিক দলটাই হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন। নিশ্চয়ই জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আরেকটি প্রশ্ন আসলে আমার স্বার্থে বা নিজেদের স্বার্থেই করতে চাই, সেটি হচ্ছে গণমাধ্যমে অনেক সময় খুব সহজে সিনিয়র নেতাদের সাথে বা সিনিয়র মন্ত্রীদের সাথে কথা বলা, মানে চাইলেই এখনই চাইলাম এখনই পাচ্ছি, এমনটা অনেক ক্ষেত্রে হয় না, যেটি আপনাকে পাওয়া যায় বা আপনাদের মতো যারা নেতারা আছেন তাদেরকে আমরা খুব সহজেই পাই, আপনাদেরকে এখনো আমরা খুব সহজেই পাবো তো, মানে অ্যাভেলেবল পাবো কিনা গণমাধ্যমে? না, ডেফিনেটলি আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদেরকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্ব বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কতটুকু কর্তব্য পরায়ণ হয়ে কাজ করছি। এরপরে যদি গণমাধ্যম তো আমাদের পার্ট, গণতন্ত্রের একটা অংশ, গণমাধ্যমকে বাদ দিয়ে তো আমরা এগোতে পারবো না। তো গণমাধ্যম এবং আমাদের সঙ্গে সম্পর্কটা সবসময় সুসম্পর্ক থাকবে, সেইভাবেই আমরা চলবো। অসংখ্য ধন্যবাদ জনাব খালিদ মাহমুদ চৌধুরী। আপনাদের আর কোনো প্রশ্ন, আর কিছু যোগ করবেন? শুভ কামনা রইল জনাব খালিদ মাহমুদ চৌধুরী, আপনার জন্য ধন্যবাদ। একটি প্রশ্ন আছে, একটি প্রশ্ন করবেন। খালিদ মাহমুদ চৌধুরী, আপনাকে অভিনন্দন এবং আপনার মাধ্যমে আপনাদের সবাইকে অভিনন্দন। এবং আমরা আশা করি যে আপনাদের মতো এরকম ক্লিন ইমেজ এবং আপনার অভিজ্ঞই উনি তো দলের এর আগেও ছিলেন। প্রধানমন্ত্রী বিশ্বে আজকে ক্লিন ইমেজ, সবচেয়ে শক্তিশালী, সবথেকে সৎ, ন্যায়পরায়ণ, কর্মঠ। অতএব আমাদের যেহেতু আমাদের আজকে যে এই নেতৃত্ব তার যে আজকে পদচারণা বিশ্বব্যাপী, অতএব বাংলাদেশ এগিয়ে যাবেই। একটা প্রশ্ন আমি করতে চাই যে এবারে নির্বাচনে তরুণ অনেক ভোটার ছিল এবং তারা ঐক্যবদ্ধভাবেই আওয়ামী লীগে বা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আপনাদের ভোট দিয়েছে। তো আপনাদের বিশেষভাবে সেই তরুণকে যে কর্মসূচি আপনারা দিয়েছেন তার বাইরে এই নির্বাচনী ফলাফলের প্রেক্ষিতে তরুণদের জন্য বিশেষ কোনো ভাবনা রয়েছে কিনা? না, আমাদের ইশতেহারে আমরা যেটা বলেছি, তরুণরা তো সেটাকে গ্রহণ করে আমাদেরকে ভোট দিয়েছে। ইশতেহার বাস্তবায়ন করাটাই হচ্ছে আমাদের চ্যালেঞ্জ এবং লক্ষ্য। অসংখ্য ধন্যবাদ জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এবং আপনাদের জন্য অনেক অনেক শুভ কামনা। আমরা আর একটা বিরতিতে যাই। আমি একটা শুধু যোগ করতে চাই, প্রশ্ন না, যোগ করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের দেশে ধরেন একটা সমস্যা আছে, সমস্যা যে প্রশ্নটা আসলো না, যে দল এবং সরকার এক হয়ে যায়, কেন হয়? কারণ একই ব্যক্তি দলীয় প্রধান
সংসদ প্রধান মানে আপনার মানে এবং সরকার প্রধান। আমার মনে হয় এখন সময় এসছে এটা চিন্তা ভাবনা করবার যে এটাকে করা যায় কিনা, বিযুক্ত করা যায় কিনা। কারণ যিনি সংসদ প্রধান হবেন তিনি, হ্যাঁ আপনি বলতে পারেন যে তিনি তো সরকার প্রধান হবেন না, সরকার প্রধান না হয়েও কিন্তু এটা সম্ভব। অন্যান্য দেশে এই উদাহরণটা আছে, এটা একটা। আর আরেকটা আমি খালেদ মাহমুদকে আমি অনেকদিন থেকে চিনি। দেখেন তারুণ্য দিয়ে আন্দোলন পরিচালনা করা অনেক সহজ, আর প্রতিষ্ঠান পরিচালনা করবার জন্য কখনো কখনো গ্রে হেয়ারের প্রয়োজন হয়, এবং রাষ্ট্র কিন্তু অনেক বেশি প্রতিষ্ঠান, কি বলে গুরুত্বপূর্ণ জটিল প্রতিষ্ঠান, এইটি আর কি। নিশ্চয়ই আপনি মানে কিছু চ্যালেঞ্জ তাদের সামনে নিশ্চয়ই রয়েই যাচ্ছে, দেখা যাক নিশ্চয়ই এটি নিয়েও আমরা পরবর্তীতে পর্যালোচনা করব। নিশ্চয়ই সফলতা কামনা করি, শুভ কামনা রইল। একটা বিরতি নিয়ে আসছি, বিরতির পরে অনলাইনের খবরগুলোর পর্যালোচনা থাকবে, থাকুন সাথেই। বিরতির পর ফিরলাম সংবাদ সম্প্রসারণে। দেখে নিই অনলাইনে সবশেষ কি কি খবর আছে। শুরুতেই যাচ্ছি প্রথম আলোতে। শেখ হাসিনার যত রেকর্ড, তার কি কি রেকর্ড আছে সেটির একটি তালিকা আছে এই খবরটির মধ্যে। 2 হাতের কবজি কেটে নিল দুর্বৃত্তরা, খুবই খারাপ একটি খবর। কোথায় এই ঘটনাটি ঘটেছে একটু দেখে নিতে চাই। 2 হাতের কবজি কোথায় কেটে নিল কৃষকের, কোথায় এই অবস্থা? খুলনা রূপসা উপজেলার জাবুসা গ্রামের এক বৃদ্ধ কৃষকের 2 হাতের কবজি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা, এবং 2 পায়ের রগও কেটে ফেলা হয়েছে। এবং জমি সংক্রান্ত বিরোধে তিনি আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসক। খুবই খারাপ একটি খবর। শপথ নিলেন নতুন মন্ত্রীরা। বুধবার টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার আকার প্রয়োজনে বাড়তে পারে বলছেন কাদের, মানে এটি চূড়ান্ত নয় জনাব মাহফুজুল্লাহ। মানে সেখানে কি আবার আপনাদের যে ধারণা জানতে চাই, কি মনে হয়? প্রধানমন্ত্রীর কাছে তো মানে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে এখন পর্যন্ত, তার মধ্যে খুব সহজভাবে উনি খুব সহজভাবে উনি 2-3টে ছেড়ে দিতে পারেন। আর বাজারে একটা গুজব আছে যে একজনের জন্য নতুন মন্ত্রণালয় তৈরি করা হবে, যেটা মিনিস্ট্রি অফ ইনভেস্টমেন্ট আর কি, বিনিয়োগ মন্ত্রণালয় বলে করা হবে। এটা বাজারে গুজব, এটা তো বললে আবার ধরেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে পড়ে যাবো, কিন্তু এটা একটা গুজব আছে আপনার সেখানে। আর মন্ত্রিসভার আকার বাড়তেই পারে, না আকার বাড়তেই পারে, এটা এমন কোনো কিছু না আর কি। ধরেন আরো বিভিন্ন মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী নিযুক্ত হতে পারেন, হলেই তো আপনার আয়তন বাড়বে। মহিদুজ্জামান, আপনার কি পর্যালোচনা, মানে সেখানে অভিজ্ঞতা যেটি একটি বিষয় বলা হয়েছিল অভিজ্ঞতার অভাব আছে? ওই যে যেটা বলেছেন যে অনেক কতগুলো বড় মন্ত্রণালয় আছে যেখানে মন্ত্রী দেওয়া হয়েছে, উপমন্ত্রী আছে, হয়তো প্রতিমন্ত্রী নাই, দেওয়া হতে পারে, বা মন্ত্রী আছে প্রতিমন্ত্রী নাই, বা প্রতিমন্ত্রী আছে মন্ত্রী নাই, সেরকম কিন্তু কয়েকটাই আছে। এবং উনি যখন বলেছে যেমন আমাদের নারী আসন নির্বাচন হয়নি, পার্লামেন্ট বসার পর হবে, সেখান থেকে 2-1 আসতে পারেন, সেখান থেকে সংরক্ষিত আসনে যারা হবেন সেখান থেকেও 2-1 প্রসপেক্টিভ যারা কাজ করেছেন আসতে পারেন। এবং অভিজ্ঞতা না, বা যদি দল বা এই যে মহাজোট তার যদি অন্য কোথাও থেকে হয়, আমার মনে হয় বাড়তে পারে। যে কথা আমার তাৎক্ষণিক মনে হচ্ছে যে সংরক্ষিত নারী আসন থেকে কেউ আসতে পারেন, আর মহাজোটের অন্য শরিক কেউ আসতে পারে। এবারই প্রথম শরিকদের কেউ নেই, বা আওয়ামী লীগের বাইরে কেউ মন্ত্রিসভায় নেই। সিনিয়র যারা বাদ পড়েছেন, মানে বয়সের সিনিয়র যারা, তাদের ফিরে আসার সম্ভাবনা আমি রাজনৈতিকভাবে খুব একটা দেখি না। তাদের ফিরে আসা, তাদের দলের লোক আসতে পারে, কিন্তু তাদের রাজনৈতিকভাবে ফিরে আসার সম্ভাবনা আমার কাছে মনে হয় না আর কি। এটা আচ্ছা, দেখা যাক কারা আসতে পারেন। আকার বাড়তে পারে, প্রয়োজনে বাড়তে পারে, প্রয়োজন নাও প্রয়োজন হতে পারে, এটাও থাকতে পারে। প্রয়োজন তো রিলেটিভ ব্যাপার, সেজন্যই আলোচনা। প্রয়োজন তো বাড়বেই, প্রয়োজন বাড়বে কমবে। জি, মন্ত্রিসভায় রদবদল হয়, নানান কিছুই হয়ে থাকে। নাশকতার মামলায় প্রার্থী সহ 22 বিএনপি নেতা কারাগারে, এই মোটামুটি খবর এই পত্রিকায়। পরের পত্রিকায় চলে যেতে চাই। বিডি নিউজে সরকার থেকে দলকে আলাদা রাখার যুক্তি কাদের, যেটি নিয়ে আমরা কথা বলছিলাম। নতুনদের জায়গা ছেড়ে দিতে হয়, এটি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের বক্তব্য। ঢাকার মিরপুরে যুবক খুন, সরেছে শ্রমিকরা, 5 ঘন্টা পর সচল বিমানবন্দর সড়ক, এটি নিয়েও আমরা কথা বলেছি। চাঁদাবাজি, একজনকে পিটিয়ে মারল পাহাড়তলির দোকানিরা, সহিংসতার খবর। ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে ভোট 15ই জানুয়ারি। আশুলিয়ায় দল বেঁধে ধর্ষণের পর পোশাক শ্রমিকের মৃত্যু, এবং শপথের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন। অনেক দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানিয়েছেন। আজকে চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দনের খবরটি জানছি। ঝেঁটিয়ে বিদায় হওয়ার চেয়ে অবসর ভালো, মোহিত, যেটি আপনি বলছেন জনাব মাহফুজুল্লাহ, এই খবরটি এখানে আছে। পরের পত্রিকায় যাই। সমকাল, এখানে সবগুলোই আসলে মন্ত্রিসভার শপথের খবর দেখা যাচ্ছে। এটি নিয়ে আমার মনে হয় নতুন করে আলোচনার কিছু নেই। পরের পত্রিকায় চলে যাই।
পরের পত্রিকায় চলে যাই। ডেইলি স্টারের খবর দেখছি, এখানেও শেখ হাসিনার শপথের খবর আছে। গেজেট অন নিউ ক্যাবিনেট পাবলিশড, নতুন মন্ত্রিসভার গেজেট পাবলিশ হয়েছে। ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার কিকস অফ জানুয়ারি 9 তারিখ থেকে শুরু হচ্ছে মন্ত্রিসভার শপথ, নির্বাচন পরবর্তী সব মিলিয়েই। ম্যানিফেস্টো ইমপ্লিমেন্টেশন মেইন চ্যালেঞ্জ কাদের? ইশতেহার বাস্তবায়ন। আসলে ইশতেহার বাস্তবায়নে মানে এই সরকার তো খুবই শক্তিশালী সরকার বলা হচ্ছে, যদিও টানা 3 বার ক্ষমতায় আছে, চতুর্থবারের মতো, যদিও সব মিলিয়ে ইশতেহার বাস্তবায়ন কি খুব চ্যালেঞ্জের কিছু হবে জনাব মাহফুজুল্লাহ? নিঃসন্দেহে ইশতেহারে বহু বিষয় আছে। 5 বছরে আপনার অন্য কিছু না, শুধু একটা বলি, 5 বছরে 1,20,00,000 কর্মসংস্থান করতে হবে, এবং 1,20,00,000 কর্মসংস্থান করতে হলে আপনি সরকারি খাতে পারবেন না, আপনাকে বেসরকারি প্রবৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ এগুলো বাড়াতে হবে। কাজে সেখানে, এবং আমাদের এখানে বেসরকারি বিনিয়োগ যেটা, সেখানে আবার অনেকগুলো প্রতিবন্ধক আছে যেগুলিকে দূর করতে হবে। কাজে সময়ের হিসাবে কিন্তু 5 বছর খুব দীর্ঘ সময় না, কিন্তু আগেও বলেছি যে আমাদের সব সময় নির্বাচনী ইশতেহারে কিন্তু অনেক বেশি প্রত্যাশা থাকে, অনেক বেশি প্রতিশ্রুতি থাকে, আমরা সময়টা সব সময় ওইভাবে বিবেচনা করি না। আপনার কি মনে হয়, মানে বেশি বললে কিছু তো অন্তত হবে এরকম? আমরা দেখেছি যে ইশতেহার বাস্তবায়নের যে ট্র্যাক রেকর্ড, সেটা কিন্তু খুব ভালোভাবেই আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আগের সরকারগুলোতে করেছেন। এবং বাংলাদেশে বাজেট বাস্তবায়ন, উন্নয়ন বাজেটের, যেটা একেবারে আগে খুবই খারাপ অবস্থা ছিল, 50%, 60%, তারও নিচেও ছিল, সেটাও কিন্তু ওনারা করেছেন। এখন উনি যেটা বলছেন, যেটা আমি যেটা দেখি যে উন্নয়ন কাজগুলোতে এই চাকরি দেওয়ার তো উন্নয়ন কাজের ইতি হবে, যেন ওনারা একটা কথা বলছেন যে 100টি অর্থনৈতিক অঞ্চল, সে 100টি অর্থনৈতিক অঞ্চলকে আপনি যদি বাস্তবায়ন করতে পারেন তাহলে কিন্তু অনেকটা হবে। কিন্তু যে চ্যালেঞ্জগুলো আছে উনি যেটা বলছেন সেটা ঠিকই। অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনায় যাওয়া সম্ভব হচ্ছে না। উন্নয়ন যে কাজগুলো যারা করে, আজকের মতো শেষ করতে হচ্ছে। দর্শক, সংবাদ সম্প্রসারণ, আপনারা সবাই ভালো থাকবেন।